প্রথম খবর অবশ্যই হাইকোর্ট চত্বর থেকে, তার কারণ 2022 সালে কর্মশিক্ষা শারীর শিক্ষায় 1600 অতিরিক্ত শূন্যপদ তৈরি করে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল এর জন্য। হাইকোর্ট সেই বিজ্ঞপ্তি খারিজ করে দিল। অর্থাৎ শূন্যপদ নিয়োগের যে বিজ্ঞপ্তি 2022 সালের যে বিজ্ঞপ্তিতে বলা হচ্ছিল, যে বিজ্ঞপ্তি তৈরি করা হয়েছে শারীর শিক্ষা এবং কর্মশিক্ষায় 1600 শূন্যপদ তৈরি করে যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল, সেই বিজ্ঞপ্তি খারিজ করলো কলকাতা হাইকোর্ট। কেন? আমার সঙ্গে অর্ণব রয়েছেন হাইকোর্ট চত্বর থেকে। অর্ণব, একটু বোঝার চেষ্টা করবো এক্ষেত্রে আদালতের কি পর্যবেক্ষণ, বিচারপতির কি পর্যবেক্ষণ, কেন খারিজ করা হলো এই বিজ্ঞপ্তি? বিচারপতি বিশ্বজিৎ বসু আজ রায় ঘোষণা করে জানিয়েছেন, কর্মশিক্ষা শারীর শিক্ষা উচ্চ প্রাথমিক স্তরে কর্মশিক্ষা শারীর শিক্ষার যে অতিরিক্ত শূন্যপদ রাজ্য ক্যাবিনেটের প্রস্তাব পরে রাজ্যের অর্থ দপ্তরের অনুমোদন সাপেক্ষ যে সিদ্ধান্ত নিয়েছিল 2রা মে এবং 19শে মে 2022 সালে দুটো বিজ্ঞপ্তির আকারে, যেখানে এই 1600 শূন্যপদ তৈরি করা হয়, যেটা অপেক্ষমান তালিকা উচ্চ প্রাথমিকের সেই অপেক্ষমান বা ওয়েটিং লিস্ট থেকে 1600 জনাকে অতিরিক্ত শূন্যপদে চাকরি দেওয়ার সুপারিশও করা হয়েছিল এসএসসির তরফে। এই যে সিদ্ধান্ত ছিল সেটাকে পুরোপুরি বাতিল করলো কলকাতা হাইকোর্ট। কেন বাতিল করলো? এক্ষেত্রে বিচারপতি বিশ্বজিৎ বসু সুপ্রিম কোর্টের একাধিক জাজমেন্টকে রেফারেন্স হিসাবে তার এই রায়ের মধ্যে রেখে তিনি এই সিদ্ধান্তে বা পর্যবেক্ষণ রাখলেন যে রাজ্যেরই তৈরি একটা বিধি এসএসসি রুল 2016, যে বিধি মেনে এই উচ্চ প্রাথমিকের কর্মশিক্ষা শারীর শিক্ষার নিয়োগ হয়েছে। রাজ্যের তৈরি এসএসসির এই বিধিতে বলা আছে যে একটা নিয়োগ প্রক্রিয়া, এক্ষেত্রে কর্মশিক্ষা শারীর শিক্ষার, তার প্যানেলের মেয়াদ 1 বছর হবে। 1 বছর পর সেই প্যানেলের কোনো মেয়াদ নেই, সেই প্যানেল অস্তিত্বহীন। কাজেই একটা অস্তিত্বহীন প্যানেল থেকে কি করে ওয়েটিং লিস্ট সেটা অ্যাক্টিভ থাকে বা পুনরুজ্জীবিত হয়, বা সেখান থেকে কি করে 1600 নতুন শূন্যপদ বা অতিরিক্ত শূন্যপদ তৈরি হয়। কাজেই রাজ্যের একটা বিধি, সেই বিধিকে রাজ্যের লেজিসলেচার বা এক্ষেত্রে রাজ্যের যে ক্যাবিনেটের যে সিদ্ধান্ত বা প্রস্তাব টু অ্যাবজর্ব, এই কথাটিও লেখা হয়েছিল মেমোরেন্ডামে বা প্রস্তাব আকারে, যে অপেক্ষমান তালিকা থেকে 1600 জনকে অ্যাবজর্ব করা, অর্থাৎ তাদেরকে চাকরি দেওয়ার জন্য এই কাজটি করা হচ্ছে, এই বিজ্ঞপ্তি জারি করা হচ্ছে। এটা একেবারে আইনসঙ্গত নয় এবং এক্ষেত্রে পরিষ্কারভাবে সাংবিধানিক নৈতিকতার দিকটি স্মরণ করিয়ে দিয়ে বিচারপতি বসু বলেছেন, রাজনৈতিক দলগুলি, অর্থাৎ যে কোনো শাসক দল তারা ক্ষমতায় থাকে, সেই শাসক দলের ক্ষেত্রে তাদের একটা রাজনৈতিক নৈতিকতা নিশ্চিত থাকে, কিন্তু রাজনৈতিক নৈতিকতার পাশাপাশি আদালতকে সাংবিধানিক নৈতিকতাকেও গুরুত্ব দিতে হয়। কাজেই রাজ্যের তৈরি একটা বিধি, সেই বিধি যদি রাজ্যই আবার নতুন সিদ্ধান্ত নিয়ে সেটাকে ব্যাড ইন ল, অর্থাৎ আইনের চোখে সেটাকে খারাপ প্রতিপন্ন করার চেষ্টা করে, তাহলে একটা সাংবিধানিক আদালতকে এগিয়ে আসতে হয় এবং সেখানে হস্তক্ষেপ করতে হয়। তাই এই যে নতুন দুটো বিজ্ঞপ্তি অতিরিক্ত শূন্যপদ, সেটা বাতিল হলো। কর্মশিক্ষা শারীর শিক্ষায় আজকের হাইকোর্টের একক বেঞ্চের রায় অনুযায়ী অতিরিক্ত শূন্যপদে কোনো নিয়োগ হবে না। এখন কর্মশিক্ষা শারীর শিক্ষার উচ্চ প্রাথমিকের এই নিয়োগ প্রক্রিয়া কোনো রকম দুর্নীতি লুকিয়ে রয়েছে কিনা, অনিয়ম আছে কিনা, সিবিআই তদন্ত হবে কিনা, এই মামলার পরবর্তী পর্যায়ে শুনানি শুরু হবে। সেই শুনানি জানুয়ারি মাসে 2026 সাল থেকে শুরু হবে বলে বিচারপতি বসু রায়ে জানিয়েছেন। ধন্যবাদ অর্ণব। সরাসরি বহরমপুরে নজর রাখতে হবে, কারণ গতকাল মালদার পর আজ মুর্শিদাবাদ সফরে মমতা বন্দ্যোপাধ্যায়, এবং সেখান থেকে কি বার্তা তিনি দেবেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মুর্শিদাবাদ সফর। মুর্শিদাবাদ যেমন বিরোধীদের চাপ রয়েছে, বিরোধীরা নিজেদের শক্তি বাড়ানোর চেষ্টা করছে, তেমনি দলের মধ্যে যে ফাঁকফোকর থাকে সেই ফাঁকফোকরগুলোকে ভরাট করার জন্য বার্তা দলের সর্বোচ্চ নেত্রীর। তো সেই বার্তা, কি বার্তা আজ মুর্শিদাবাদ থেকে দেবেন, তার জন্য মুর্শিদাবাদের কর্মী সমর্থকরা সবাই অপেক্ষা করে রয়েছেন। সরাসরি সোমরাজ রয়েছেন এখান থেকে আমার সঙ্গে। সোমরাজ, একটু রাজনৈতিক প্রেক্ষিত বোঝার চেষ্টা করব এই মুর্শিদাবাদের 2026-এর আগে এখান থেকে ঠিক কোন কোন বিষয় তুলে ধরতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় আজকের বক্তব্য?
দেখো 2021-এর বিধানসভা নির্বাচন থেকে শুরু করে 2024-এর লোকসভা নির্বাচন তৃণমূল কংগ্রেস উল্লেখযোগ্য ফলাফল করেছে। বিশেষ করে 2021-এর বিধানসভা নির্বাচনে 22টির মধ্যে 20টিতে জয় পেয়েছিল। 2024-এর লোকসভা নির্বাচনে মুর্শিদাবাদ জেলা 3টি লোকসভা আসনের মধ্যে 3টিতেই জয় পেয়েছে। ফলত সেই জয়ের ধারা বজায় রেখে এসআইআরকে কেন্দ্র করে ফের চড়া সুর তুলবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার কারণ তুমি জানো যে এই যে মুর্শিদাবাদ জেলা, এই মুর্শিদাবাদ জেলায় সংখ্যালঘু ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেক্ষেত্রে বারবারই কিন্তু বিজেপি যে অভিযোগ তুলে সরব হয়েছে তার পাল্টা হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় আজ এই এসআইআরকে কেন্দ্র করে যাতে কোনো বৈধ ভোটারের নাম বাদ না যায়, বিশেষ করে সংখ্যালঘুর দিকে তাকিয়ে কোনো ভোট ব্যাংক যাতে বাদ না যায় সেই বার্তা আজ মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চ থেকে দেবেন। তুমি দেখেছো গতকাল মালদা জেলা থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় একটা বিষয় স্পষ্ট করে দিয়েছেন যে এই এসআইআর বিধানসভা নির্বাচনের আগে করা শুধুমাত্র কেন্দ্রীয় সরকারের চক্রান্ত। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দিকে অভিযোগের আঙুল তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যেমন বলছিলে যে গতকাল মালদার ছবিও যদি আমরা মালদার ছবি দেখি তাহলে সেখান থেকে মালদার সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় চাঞ্চল্যকর দাবি করেছেন গতকাল। বলছেন যে এসআইআর করে বাংলায় সরকার ফেলার ছক করা হয়েছে। ফেব্রুয়ারি মাসে ইলেকশন ডিক্লেয়ার হবে, তাই চালাকি করে 3 মাস আগে এটা করেছে। এটা অমিত শাহ করেছে, হোম মিনিস্টার, যাতে আইদার ইলেকশন বন্ধ করে দাও এসআইআর না মানলে, গভর্নমেন্ট ফেলে দাও, আর তা না হলে এসআইআর করে দাও। আমরা রুখে নেব, আমরা লড়ে নেব, আমরা অধিকার আদায় করে ছাড়বো। বাংলাকে দমানো যায় না। ভোটের আগে ভোটার তালিকার নিবিড় সংশোধন বা এসআইআর ঘিরে গরম বাংলার রাজনীতি। বুধবার মালদার গাজলের সভা থেকে এসআইআর নিয়ে সুর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়, তুললেন ষড়যন্ত্রের অভিযোগ, নিশানা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। ফেব্রুয়ারি মাসে ইলেকশন ডিক্লেয়ার হবে, তাই চালাকি করে 3 মাস আগে এটা করেছে। এটা অমিত শাহ করেছে, হোম মিনিস্টার, যাতে আইদার ইলেকশন বন্ধ করে দাও এসআইআর না মানলে, গভর্নমেন্ট ফেলে দাও, আর তা না হলে এসআইআর করে দাও। তোরা হ্যাংলার দল, খুব লোভ না বাংলাকে দখল করার। বাংলা দখল করা দূরস্থ। এসআইআর করে তোমরা নিজেদের কবর খুঁড়েছো। বিহার আলাদা, বাংলা আলাদা। বিহার তুমি দখল করেছো, বাংলা দখল করা সম্ভব নয়। ইংরেজরা পারেনি, আর তুমি তো বঞ্চার। আমরা তো একবারও বলিনি যে তুমি স্পেশাল ডিভিশন করবে না, তার জন্য সময় লাগে। ইলেকশনের সময় এত বড় ক্ষুধা, তোমরা জমিদার যোদ্ধার একবারে নোটবন্দি আর এসআইআর এর নামে গণবন্দি, আর কত যাবে প্রাণ? অন্যের প্রাণ গেলে তোমার মন কাঁদে না? কাউকে ডিটেনশন ক্যাম্পে যেতে হবে না, আর কাউকে পুশব্যাক করা হবে না। সবাই বাংলায় থাকবেন। আপনারা দেশের নাগরিক, আপনারা দেশের ভোটার, আপনারা নিশ্চিন্তে থাকুন। আমি আছি আপনাদের পাহারাদার। আমি ভোট চাইবার জন্য আসিনি। আমি আজকে আপনাদের কাছে আপনাদের মনের যে দুশ্চিন্তা, সেই দুশ্চিন্তার কথা স্মরণ করে আপনাদের পাশে দাঁড়াবার জন্য এসেছি। আপনারা নিশ্চিন্তে থাকুন, ভয় পাবেন না, ভীত হবেন না, নিশ্চিন্তে থাকুন। জোর করে কিছু দখল করতে গেলে মনে রাখবেন সেটা জরুরি অবস্থাকে মনে করিয়ে দেয়, এবং জরুরি অবস্থা যদি আপনারা জারি করতে চান সারা ভারতবর্ষে, তাহলে মনে রাখবেন মানুষ কিন্তু আপনাদের ক্ষমা করবে না। যদি কেউ বঞ্চিত হয়, ভোটার
নিউজ 18 বাংলা। সংসদের শীতকালীন অধিবেশন শুরু হয়েছে, সেই শীতকালীন অধিবেশন চলছে। যদি প্রথম 3 দিনের হিসেব দেখা যায় তাহলে দেখতে হবে এই প্রথম দিন তৃণমূল সাংসদরা কতগুলো প্রশ্ন ছুড়েছে। প্রথম 3 দিনে 98টি প্রশ্ন তৃণমূল সাংসদদের, তার মধ্যে 56টি তৃণমূল সাংসদরা তারা 56টি প্রশ্ন করেছেন লোকসভায় এবং 42টি প্রশ্ন করেছেন রাজ্যসভায়। মূলত কি নিয়ে প্রশ্ন? এই যে 3 দিনে 98টি প্রশ্ন, 2 কক্ষ মিলিয়ে কোন স্ট্র্যাটেজিতে কিভাবে এগোতে চাইছে তৃণমূল? মৈত্রেয় রয়েছে সরাসরি আমার সঙ্গে। মৈত্রেয়ী, একদিকে যেমন সংসদে প্রশ্নের খতিয়ান, পাশাপাশি আমরা দেখছি সংসদের বাইরে, সংসদ ভবনের বাইরে মকরদ্বারের কাছে সেখানে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ, স্লোগান, একেবারে চড়া সুর। তৃণমূল সাংসদদের তাদের যে এই প্রশ্নবাণ, তাদের এই বিক্ষোভ, তাতে দিল্লির শীত কিছুটা হলেও বোধহয় একটু কমে গেছে, ঠান্ডা কিছুটা কমে গেছে। আজকের ছবিটাই যদি আমি বোঝার চেষ্টা করি তোমার মাধ্যমে, তাহলে একটু বোঝাও আমাকে আজকের ছবি কী ছিল। দেখো অতনু, দুদিক থেকেই তৃণমূলের এই মুহূর্তে স্ট্র্যাটেজি লোকসভা এবং রাজ্যসভার অন্দরে এবং বাইরে, অর্থাৎ সদনের ভেতরে এবং বাইরে এই মনরেগার যে বকেয়া রয়েছে সেটা নিয়ে সরকারের ওপর চাপ বাড়ানো এবং মনরেগার বকেয়া আদায় করা রাজ্যের মানুষের জন্য। ফলে এক্ষেত্রে দাঁড়িয়ে যেহেতু 26-এর নির্বাচন সামনে রয়েছে, সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে রাজ্য যে কতটা মরিয়া রাজ্যের মানুষের বকেয়া আদায় করার জন্য, সেই বার্তা একদিকে রাজ্যের মানুষের কাছে পৌঁছাতে চাইছেন তারা। অন্যদিকে সরকারের ওপরেও, কেন্দ্র সরকারের ওপরেও এই চাপ সৃষ্টি করা, একেবারে কক্ষের বাইরে এবং কক্ষের ভেতরেও একাধিক প্রশ্ন তুলে, একাধিক স্লোগানিং তুলে এবং আলোচনার দাবি জানিয়ে যে তারা কতটা কি রাজ্যের মানুষের জন্য তাদের যে বকেয়া রয়েছে সেই বকেয়াটা ফিরিয়ে আনার জন্য। এই স্ট্র্যাটেজিতেই কিন্তু তৃণমূল কংগ্রেস আপাতত চলছে। একদিকে তৃণমূল কংগ্রেসের এসআইআর যে দাবি, সেই দাবি ইতিমধ্যেই মেনে নিয়েছে সরকার এবং ইলেকটোরাল রিফর্মস নিয়ে আলোচনা হবে, এবং অন্যদিকে এই দাবিটাও, অর্থাৎ বকেয়ার যে দাবি সেটাও যাতে মেনে নেয় সেই জন্যই কিন্তু জোড়া চাপ বাড়াচ্ছে তৃণমূল। এবং আজকে দেখা গেল বিজয় চক থেকে তারা একেবারে হাতে প্ল্যাকার্ড, ফেস্টুন নিয়ে তারা স্লোগানিং করতে করতে তারা একেবারে সংসদের মকরদ্বার পর্যন্ত আসলেন, এবং সেখানেও তাদের স্লোগানিংয়ের মূল বিষয় ছিল যে বাংলার যে বকেয়া রয়েছে দীর্ঘদিন ধরে 2 লক্ষ কোটি টাকার বেশি বকেয়া, সেই বকেয়া তাদেরকে দিয়ে দেওয়া হোক, কারণ বাংলার মানুষ ডিপ্রাইভড হচ্ছে দীর্ঘদিন ধরে। অতনু, ধন্যবাদ। गवर्नमेंट का जितना भी प्रकल्प है उसका पैसा इन्होंने रोक रखा है, और 60 से ऊपर ऑफिसर्स यहाँ से गए चेक करने के लिए, लेकिन चेक करके उन्होंने जो एक्शन टेकन रिपोर्ट उसको जो मिला उसमें साफ दिखाई दे रहा है कि कोई घपला नहीं है। तो हमारा मांग है जो 2 लाख करोड़ अभी बाकी है वो हमें देना चाहिए। ये सरासर नाइंसाफी है, इसको रोकना चाहिए। এখন মিছিল করে মঙ্গল গ্রহ পর্যন্ত যেতে পারে, কিন্তু আসল বিষয়টা কি হিসাব দিতে হবে। তৃণমূল কংগ্রেস সমাজের সর্বস্তরে একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতির জন্ম দিয়েছে, পশ্চিমবঙ্গকে একটা খোলা বাজার বানিয়ে দিয়েছে, যেটা সারা ভারতবর্ষের মানুষ জানে।